দক্ষিণ কোরিয়ার রানওয়ে থেকে ছিটকে উড়োজাহাজের ১৭৯ যাত্রী নিহত। ধারণা করা হচ্ছে খারাপ আবহাওয়া ও পাখির সঙ্গে ধাক্কা লাগায় ঘটে দুর্ঘটনা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কবর রচিত হবে ৭২ সংবিধানের মন্তব্য হাসনাতের। লেখা থাকবে অভ্যুত্থানের প্রত্যাশা, জানালেন সার্জিস। উচিতবাদী সংবিধানটা কিভাবে মানুষের গণমানুষের আকাঙ্ক্ষাকে বিনষ্ট করেছে। আমাদের এই বিপ্লব যেমন ফ্যাসিস্ট বিরোধী সকলকে ধারণ করতে পেরেছিল, আমাদের এই ঘোষণাপত্র সকলের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে। শেখ হাসিনার প্রতিটি গুম খুনের দোষর প্রতিবেশী দেশ, অভিযোগ রিজভির। বললেন ১৬ বছরের নিরবিচ্ছিন্ন আন্দোলনের ফল জুলাই বিপ্লব। সড়কে প্রাণহানি যেন থামছেই না। আজ শেরপুরে বাস সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত। একটা ফ্যামিলির জন্য একটা লোক মারা গেলে অনেক কষ্ট হয় আমাদের চলতে। একটা ঘন্টা আসতেছি শেরপুর থেকে, এসে আমি খেলবো এই কথা বললে আমার কাজ। ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগে ট্রেনি চিকিৎসকদের সড়ক অবরোধ। জাহাঙ্গীর গেটে আওয়ামী আমলে চাকরি হারানো সেনা সদস্যদের অবরোধ, যানজটে ভোগান্তি। বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে একটি বিমান। দুজনকে জীবিত উদ্ধারের পাশাপাশি ১২৪টি মরদেহ বের করা হয়েছে। বাকিরা সবাই নিহত বলেই শঙ্কা দেশটির ফায়ার এজেন্সির। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংস্থা ইয়নহাপ। রোববার স্থানীয় সময় সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায় বিমানটি। ঘটে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ। প্রাথমিকভাবে ধারণা, খারাপ আবহাওয়া ও পাখির সাথে ধাক্কা এই দুর্ঘটনার কারণ হতে পারে। পুরো পথ নিরাপদে পাড়ি দিয়ে অবতরণের মুহূর্তেই বিভ্রাট। রানওয়ে থেকে ছিটকে গেল জেজু এয়ারের ফ্লাইট 7C2216। দেয়ালের সাথে ধাক্কা খেয়ে আগুন ধরে যায় বিমানে। পরপর কয়েকটি বিস্ফোরণের তথ্য জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ১৭৫ যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফিরছিল বোয়িং 737-800 উড়োজাহাজ। গন্তব্য ছিল দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দর। তবে হলো না শেষ রক্ষা। আগুন নেভাতে দ্রুত কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বিমানের পেছন দিক থেকে দুজনকে জীবিত উদ্ধারও করা হয়। স্থানীয় বিভিন্ন গণমাধ্যম বলছে বিমান অবতরণের সময় ঠিকঠাক চালু হয়নি ল্যান্ডিং গিয়ার, আর সে কারণেই এত বড় দুর্ঘটনা। পাখির সাথে সংঘর্ষের জেরে ল্যান্ডিং গিয়ারে গোলযোগ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনই কিছু বলতে নারাজ দক্ষিণ কোরিয়ার এভিয়েশন কর্তৃপক্ষ। তদন্ত শুরুর কথা জানিয়েছে তারা। ধারণা করছি পাখির সাথে ধাক্কা অথবা বিরূপ আবহাওয়া পরিস্থিতি দুর্ঘটনার কারণ হতে পারে। পরবর্তীতে তদন্তের ভিত্তিতে জানা যাবে সঠিক কারণ। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আরও কাউকে জীবিত উদ্ধার করা যায় কিনা। তবে ঘটনাস্থল পরিদর্শন করে এটাই বলতে পারি যে আমি হতাশ। জেজু এয়ার কর্তৃপক্ষ জানিয়েছে বিধ্বস্ত বিমানটিতে থাইল্যান্ডের 2 যাত্রী ছিলেন। বাকি আরোহীদের সবাই দক্ষিণ কোরিয়ার নাগরিক। পুরো বিশ্বেই নিরাপদ হিসেবে বিবেচিত দক্ষিণ কোরিয়ার এভিয়েশন। বিমান সংস্থা জেজু এয়ারও এত বড় দুর্ঘটনার সাক্ষী হয়নি এর আগে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দক্ষিণ কোরিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছে বিমান সংস্থা জেজু এয়ার কর্তৃপক্ষ। সমবেদনা জানিয়েছে বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িংও। জেজু এয়ারের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী সহ কয়েকজন কর্মকর্তার মাথা নিচু করে ক্ষমা চাওয়ার ছবিটি, যা মাত্রই আপনারা স্ক্রিনে দেখলেন। শোক জানাতে পরিবর্তন করা হয়েছে ওয়েবসাইটের রং। প্রতিষ্ঠানটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনায় মর্মাহত বলে এক বিবৃতিতে জানিয়েছে জেজু এয়ার। নিহতদের পরিবারকে সর্বাত্মক সহায়তার আশ্বাসও দিয়েছে। জেজু এয়ারের পাশাপাশি ক্ষমা প্রার্থনা করে বিবৃতি দিয়েছে জায়ান্ট বিমান তৈরিকারী প্রতিষ্ঠান বোয়িং। হতাহতদের পাশে থাকার ঘোষণা দিয়েছে তারাও।
31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মাধ্যমে ৭২-এর সংবিধানের কবর রচিত হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, যেই দলিল বিগত সিস্টেমকে প্রত্যাখ্যান করবে। সকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, মানুষ যা গ্রহণ করেনি সেগুলোই তুলে ধরা হবে ঘোষণাপত্রে। অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত মানুষের আশা আকাঙ্ক্ষাগুলো লিখিতভাবে লিপিবদ্ধ থাকা উচিত বলে মন্তব্য করেন সার্জিস আলম। তিনি বলেছেন, রাজনৈতিক দলের মত নিয়ে এটি সংশোধন পরিবর্তন করা হচ্ছে, আর ঘোষণাপত্রে সবার আশা আকাঙ্ক্ষাকেই পূরণ করতে পারবে বলেও মনে করেন তিনি। আরও জানিয়েছেন, বৈষম্য বিরোধী ও জাতীয় নাগরিক কমিটিতে যারা আছেন তারা কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারে। মুজিববাদী সংবিধানটা কিভাবে গণমানুষের আকাঙ্ক্ষাকে বিনষ্ট করেছে এবং ঠিক কিভাবে এটার আমরা রিপ্লেসমেন্ট করতে চাই, সেটিরই হচ্ছে বই প্রকাশ হবে, সেটিরই হচ্ছে ঘোষণা হবে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে। আমরা এটি একটি খসড়া করেছি ইতিমধ্যে, এটি সংশোধন পরিবর্ধন পরিমার্জন করা হচ্ছে। আমাদের এই বিপ্লব যেমন ফ্যাসিস্ট বিরোধী সকলকে ধারণ করতে পেরেছিল, আমাদের এই ঘোষণাপত্র সকলের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে। শেখ হাসিনার প্রতিটি গুম খুনের দোষর প্রতিবেশী দেশ, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে কথা তিনি বলেছেন। পার্শ্ববর্তী দেশই শুধু অপপ্রচার করছে না, ঘোলা পানিতে মাছ শিকার করে রাজনৈতিক ফায়দা লুটতে চায় বলেও মন্তব্য করেন রিজভী। তিনি বলেছেন, ৭১ থেকে ৫ আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনোই মাথা নত করেনি। ১৬ বছরের নিরবিচ্ছিন্ন আন্দোলনের ফল এই জুলাই বিপ্লব। এই আন্দোলন করতে গিয়ে ৯৭ জন শ্রমজীবী মানুষ শহীদ হয়েছে, তাদের অবদান জাতিকে অগ্নিগর্ভ করেছে বলেও মন্তব্য করেন রিজভী। শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর ৫ই আগস্টের পর ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা। আমরা হাসিনার আমলে দেখেছি চাপাতি লীগ, হেলমেট লীগ, বন্দুক লীগ। আমার জনগণ তো এটাও জানে খুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি। এরা কারা, এদেরকে জনগণ জানে না, কারা পায়ের রক কাটে। অতীতের ন্যায় আবারও দেশে রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম আয়োজিত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি বলেছেন, শেখ হাসিনার এমনভাবে বিচার করতে হবে যাতে পরবর্তীতে কোনো সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে গণতন্ত্র হত্যা করতে না পারে। কয়েকজন উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেছেন, এমন কিছু বলা উচিত না যাতে ঐক্য বিনষ্ট হয়। আওয়ামী প্রথাত্তরে যেভাবে সচিবালয়ে আগুন দিয়ে বাংলাদেশের অনেক সম্পদ পুড়ে দিয়েছে, যেখানে রক্ষিত ছিল শেখ হাসিনা দুর্নীতির ফাইল। আমরা আশা করি সরকার সত্যিকার অর্থে যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত তাদের নাম অনতিবিলম্বে প্রকাশ করে আইনের আওতায় আনবে। শেরপুরে বাস, সিএনজি, অটোরিকশা সংঘর্ষে ৩ নারী সহ ৬ জন নিহত হয়েছেন। সকালে ঢাকা শেরপুর মহাসড়কের ভাতশালা এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, শেরপুর থেকে ঢাকা যাচ্ছিল রিফাত এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস, আর বিপরীত দিক থেকে আসছিল সিএনজি অটোরিকশা। ভাতশালা এলাকা পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক লোকমান সহ ঘটনাস্থলেই ৫ জন মারা যান। স্থানীয়রা একজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। মরদেহগুলো রাখা হয়েছে সদর হাসপাতালে, আর বাসটি জব্দ করা হলেও চালক পালিয়েছে। একটা ঘন্টা আসতেছি শেরপুর থেকে, এসে আমি খেলবো এই কথা বললে নাই। আমার বাতিটা নাই, আমার বাতিটি নাই। রাস্তায় চলাচলের সময় লোকগুলা মারা যাচ্ছে। আমাদের একটা ফ্যামিলির জন্য একটা লোক মারা গেলে অনেক কষ্ট হয় আমাদের চলতে। পল্লী বিদ্যুতের গ্রিডের উপকেন্দ্রের সামনে রিফাত একটা বাস শেরপুর থেকে ঢাকামুখী এবং অপোজিট থেকে একটা সিএনজি শেরপুরমুখী মুখোমুখি সংঘর্ষ হয়। এ ব্যাপারে খোঁজ খবর রাখছেন সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। উজ্জ্বল, প্রতিদিনই সড়কে একটি না একটি দুর্ঘটনা থাকবে, প্রতিদিনই লাশের মিছিলই বলা চলে। আজও এরকম একটি ঘটনা। যারা নিহত হয়েছেন তাদের মরদেহ কোথায় রাখা হয়েছে জানাবেন, এবং পরিচয় শনাক্ত করা গেল কিনা?
হ্যাঁ বৃষ্টি, আপনি জানেন যে আজকে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনা কবলে পড়েছে আমাদের শেরপুর জেলাতে। আপনি জানেন যে একটি রিফাত এন্টারপ্রাইজের একটি বাস কিন্তু ঢাকামুখী যাওয়ার পথে কিন্তু সেখান থেকে এই শেরপুরগামী আরেকটি সিএনজি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এরকম 6 জনের মৃত্যু হয়েছে এবং সেখানে যে ঘটনাটি ঘটেছে আসলে বেলা 11টায় শেরপুর থেকে রিফাত এন্টারপ্রাইজের একটি বাস ঢাকা যাচ্ছিল, বিপরীত দিক থেকে যে সিএনজি, যারা মারা গেছে সবাই কিন্তু সিএনজি অটো রিকশার যাত্রী এবং ইতিমধ্যে লাশগুলো উদ্ধার করে কিন্তু সেই আপনার মর্গে, যে হাসপাতাল মর্গে নিয়ে এসেছে, ইতিমধ্যে হাসপাতাল মর্গে কিন্তু সেই নিহতের স্বজনরা ভিড় করেছে এবং তাদের হৃদয় বিদারক কান্নায় কিন্তু আকাশ বাতাস ভারিয়ে আছে। এবং আমি যদি আপনাকে একটি বলি যে এই ঘটনাটি ঘটার পরই কিন্তু ফায়ার সার্ভিস, পুলিশ এবং সেখানে সেনাবাহিনী কিন্তু যায় এবং ইতিমধ্যে সেই সড়কটি কিন্তু মোটামুটি পরিষ্কার করেছে, সেখানে যানবাহন স্বাভাবিক রয়েছে। তবে যে যারা মারা গেছে সেই মরদেহগুলো কিন্তু ইতিমধ্যে সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে এবং এখানে স্বজন, তাদের যে নিহতের স্বজন তারা কিন্তু এখানে আছেন, তারা কিন্তু এখানে তার সেই লাশগুলো ময়নাতদন্তের কাজ শেষ হওয়ার পর সেই লাশগুলো তাদেরকে হস্তান্তর করা হবে। তবে ইতিমধ্যে আমরা 5 জনের পরিচয় শনাক্ত করতে পেরেছেন। যে 5 জনের পরিচয় হয়েছে তারা সেখানে লোকমান হোসেন এবং শনাক্ত করতে পেরেছেন যে 5 জনের পরিচয় হয়েছে তারা সেখানে সিএনজি চালক লোকমান হোসেন এবং একজন শেরপুর সরকারি কলেজের অনার্স ছাত্রী মিম এবং তার ভাই, উনি অনার্স কমপ্লিট করেছেন এবং শেরপুর মহাসড়কটি আসলে একটি দুর্ঘটনা প্রবণ এলাকা, প্রতিনিয়ত এরকম দুর্ঘটনা কবলে পড়ছে। তবে এলাকাবাসীর দাবি দ্রুত এখানে একটি আশু ব্যবস্থা যাতে সরকার নেই, দাবি তাদের। বৃষ্টি, আমরা শুনছিলাম উজ্জ্বল এবং যারা নিহত হয়েছে তাদের পরিচয় আপনার মাধ্যমে জানবার চেষ্টা করছিলাম। ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন এফসিপিএস প্রথম পর্ব পাশ করা অবৈতনিক প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। রোববার সকালে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এ সময় ঐক্যের দাবিতে স্লোগান দিতে থাকেন চিকিৎসকরা। এর আগে ট্রেনি চিকিৎসকদের দাবির প্রেক্ষিতে প্রথম পর্ব পাশ করাদের মাসিক ভাতা 25,000 থেকে 30,000 টাকা নির্ধারণ করে সরকার। এতেও নারাজ প্রশিক্ষণার্থীরা। ওই দিনই শিক্ষানবিশ চিকিৎসকরা তা প্রত্যাখ্যান করেন। আর বিএসএমইউতে এর প্রতিবাদে সমাবেশও করে। এরপরে ভাতা 50,000 টাকায় উন্নীত করার দাবি জানান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন। আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল 9ম গ্রেড অথবা সমমানের, তো সেটা তো আসলে বাস্তবায়ন হয় নাই। আর আমাদের আন্দোলনটা দীর্ঘদিনের। 9ম গ্রেডে আমাদের সকল সুযোগ সুবিধা সহ দেওয়া হবে অথবা আমাদের ভাতা 50,000 করা হবে, কিন্তু ওনারা দুইটার একটাও না করে আমাদেরকে আবার 5,000 বাড়িয়ে 25,000 থেকে 30,000 করে দেয়। আমাদের লিখিত প্রজ্ঞাপন আসবে যে আমাদের ভাতা বৃদ্ধি 50,000 টাকা যেটা আমরা দাবি করছি, এটা যখন আমাদের লিখিতভাবে প্রজ্ঞাপনটা আসবে তারপরে আমরা বাসায় যাব। বিগত সরকারের সময় নিগৃহীত সেনা সদস্যদের পরিবার এবং স্বজনরা ন্যায্য পাওনার দাবিতে রাজধানীর জাহাঙ্গীর গেটের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করছেন। আর সকালে এই কর্মসূচির আয়োজন করে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের প্ল্যাটফর্ম সহযোদ্ধা। প্রথমে সড়কে অবস্থান না নিলেও বেলা 11:30টার দিকে রাস্তা অবরোধ করেন বিক্ষুব্ধরা। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সরকারের কাছে সময় তারা 3টি দাবি তুলে ধরেন। উপদেষ্টা মণ্ডলী সুদৃষ্টি কামনা করে বলেন, চাকরিচ্যুতির সময় থেকে এখন পর্যন্ত পাওনা বেতন, ভাতা, অন্যান্য সুযোগ সুবিধা সহ পুনর্বহাল করতে হবে। চাকরি পুনর্বহাল সম্ভব না হলে সুযোগ সুবিধা সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে। আমরা আমাদের ক্ষতিপূরণ চাই, আমরা আমাদের অধিকার পূরণ চাই। কিছু সামান্য ভুল করলেও তাদেরকে একটা সুযোগ দেওয়া যেত, কিন্তু ফ্যাসিবাদ সরকারের আমলে কোনো তাদেরকে সুযোগ দেওয়া হয়নি। ইতিপূর্বে মাননীয় প্রধান উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধানের কাছে স্মারকলিপির মাধ্যমে আমাদের কষ্টসমূহ তুলে ধরেছি এবং আমাদের দাবিসমূহ তুলে ধরেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার দৃশ্যমান পদক্ষেপ কর্তৃপক্ষ গ্রহণ করে। জাহাঙ্গীর গেটে হচ্ছে সেনা সদস্যদের এই অবরোধ। এদিকে ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগে ও ট্রেনে চিকিৎসকদের সড়ক অবরোধ। সব মিলিয়ে যারা রাজধানীবাসী সড়কে চলাচল করে তাদের নাভিশ্বাস অবস্থা। আমাদের 2 জন সহকর্মী এই বিষয়ে খোঁজ খবর রাখছেন। আমরা প্রথমে যাব সহকর্মী ফারহানা ন্যান্সির কাছে। শাহবাগে তিনি আছেন। আজকে ঠিক এই মুহূর্তে ন্যান্সি, এই এলাকার অবস্থা কেমন দেখছেন? এই যে অবরোধ কর্মসূচি, এজন্য তো রাজধানীতে যে পরিমাণের যানজট বেড়েছে, ভোগান্তি তো চরমে। এই যেই কর্মসূচি তাদের চলছে সেটি আসলে কতক্ষণ নাগাদ চলবে, কোনো ধারণা পাওয়া গেল?
বৃষ্টি একটু জানিয়ে রাখি যে 11:30 থেকে এই কর্মসূচি শুরু হয়েছে, এখন দুটো কিছু বেশি সময় বাজে। কর্মসূচি চলছে, অবরোধ একেবারে শাহবাগের চতুর্পাশে অবরোধ, চতুর্পাশেই যান চলাচল বন্ধ। এবং আপনি জানেন যে এখানে দুটো হাসপাতাল রয়েছে, আমরা কথা বলেছিলাম হাসপাতালে যারা রয়েছে তাদের যাতায়াতে যেমন সমস্যা হচ্ছে, যারা ডাক্তার দেখাতে এসেছে তাদের তো সমস্যা হচ্ছে। তবে একটু বলে রাখি যে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তাররা রয়েছেন তারা এই অবরোধটা করেছেন, তাদের এক দফা এক দাবি রয়েছে। তাদের কাছ থেকে আসলে জানতে চাইবো যে তাদের এই দাবিটা কি জন্য তারা আসলে অবরোধ করেছে শাহবাগ মোড়, আপনাদের দাবিটা? আমরা এফসিপিএস পার্ট 2 ট্রেনিং। এখন আপনারা যখন দেশের মানুষ যখন কোনো ডাক্তার কথাটা শুনে তখনই তারা ভাবে আমরা চেম্বার করি, আমাদের অনেক টাকা, কিন্তু তারা কখনো বুঝতে চায় না এই ডাক্তার পেশাটা আমাদের ডাক্তাররা 3 ভাগে। আমরা প্রথমে ইন্টার্ন ডাক্তার হই, তারপরে আমরা পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং করি 5 বছর, যেটা আমাদের মাত্র 25,000 টাকা। এরপরে এই 5 বছর 25,000 টাকা পাওয়ার পরে আমরা যে প্রফেসর বা কনসালটেন্ট লেভেলে হই তখন হয়তো আমরা চেম্বার করি, কিন্তু এই 5 বছর এখন আমাদের বয়স কত, 30 বা 32 বা এখন আমাদের সবার নিজের সংসার আছে, কিন্তু নিজের সংসারে দেয়া তো দূরের কথা, এখনো আমাদেরকে মাস শেষে আমাদের বাবা বা আমাদের যারা পার্টনার তাদের কাছ থেকে টাকা চেয়ে নিতে হয়। কেন? এই জন্যই আজকে আমাদের এই আন্দোলন। আমরা আর পারছি না, আমাদের আর চলছে না, সংসার চলছে না দেখি আজকে আমাদের এই 25,000 টাকা বেতনকে 50,000 টাকা করার জন্যই আমাদের আজকের এই আন্দোলন। সেই আন্দোলনে প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল কিনা, বা তারা কি বলছে? তারা 25,000 থেকে 30,000 করেছিল একটা কিছুদিন আগে। আমাদের এরকম বিগত 2 বছর থেকে আমাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে যে আপনাদের বেতন বাড়ানো হবে, আপনাদের দাবি যৌক্তিক, কিন্তু আমাদের দাবিটা যৌক্তিক বলে সেটা আদায় না করাটা কতটা যুক্তিযুক্ত আমাদের বোধগম্য হচ্ছে না। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম বৃষ্টি, তাদের দাবি এক দফা এক দাবি, এবং তারা যেমনটি জানিয়েছেন এই এক দফা এক দাবি যতক্ষণ না মানবে ততক্ষণ কিন্তু আসলে তারা রাজপথ ছাড়বে না এবং শাহবাগ অবরোধ করা থাকবে। হ্যাঁ, আমরা শুনছিলাম আপনার মাধ্যমে। ন্যান্সি, ধন্যবাদ অনেক। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের সহকর্মী ফারহানা ন্যান্সি শাহবাগ এলাকার যে পরিস্থিতি সেটি জানাচ্ছিল। আমাদের আরেকজন সহকর্মী কিছুক্ষণ আগে আমাদের সাথে যোগ দিয়েছিল, শওকত মঞ্জুর শান্ত। খুব সম্ভবত তিনি আমাকে শুনতে পাচ্ছেন, কারওয়ান বাজারে আছেন তিনি। শান্ত, আপনি আমাদেরকে একটু কারওয়ান বাজারের সড়কের কি অবস্থা জানাবেন? বিশেষ করে আজকে সারা দিন যারা অফিসগামী ছিল প্রচন্ড ভোগান্তিতে পড়তে হয়েছে, যানজটে একেবারে নাকাল অবস্থা, এখনকার চিত্র কি? আমরা চেষ্টা করছি সংযোগটি স্থাপন করার। খুব সম্ভবত শান্ত আমাকে শুনতে পাচ্ছেন। আমরা পরের সংবাদটি আপনাদেরকে জানিয়ে এসে এরপরে চেষ্টা করছি শান্তর সাথে আবারও সংযোগটি স্থাপন করার। সচিবালয় প্রবেশে সাংবাদিক সহ সবার স্থায়ী অস্থায়ী কার্ড বাতিল করে নতুন কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে সচিবালয়ে কর্মরত সাংবাদিক ও সংগঠনের নেতাদের সাথে বৈঠক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন উপদেষ্টা। বলেছেন, কাল থেকে নতুন কার্ড নিয়ে সাংবাদিকরা প্রবেশ করতে পারবে। স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয় এ নিয়ে কাজ করবে। এদিকে 2 দিন সাপ্তাহিক ছুটির পর আজ যথারীতি খুলেছে সচিবালয়, তবে আগুনে ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলোর অফিসিয়াল কাজ বিকল্প স্থান থেকে শুরু হয়েছে। বুধবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় পরদিন দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় কার্যত অচলই ছিল। রোববার সকালে সচিবালয়ের ভেতরে উপদেষ্টাদের ছাড়া অন্য কারো ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল প্রবেশ করতে দেওয়া হয়নি। কর্মচারীদেরও কার্ড পরীক্ষা করেই প্রবেশাধিকার দেওয়া হয়েছে। সচিবালয়ের বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়তি উপস্থিতি রয়েছে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব, এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। কালকে থেকেই আপনারা প্রবেশ করতে পারবেন সচিবালয়ে। সচিবালয়ের কি অবস্থা আমরা সেটি জানবার চেষ্টা করব। আমাদের সহকর্মী নুরনবী সরকার সচিবালয় এলাকায় আছেন। নুরনবী, সাংবাদিকরা তো আজকের মধ্যেই প্রবেশের কার্ড পাবে, যেমনটি আমরা দর্শকদের জানাচ্ছিলাম। এই কার্ড কিভাবে সংগ্রহ করবেন, আর সচিবালয়ের সামনে সবশেষ কি অবস্থা দেখছেন তাও জানিয়ে দিবেন।
যে সিদ্ধান্ত হয়েছে, তথ্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন সাংবাদিক নেতারা এবং সচিবালয়ে কর্মরত সাংবাদিক প্রতিনিধিরা। তো সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে আগের সব ধরনের স্থায়ী এবং অস্থায়ী যে পাস আছে সাংবাদিকদের সেটি বাতিল করা হয়েছে। নতুন করে হচ্ছে যে তারা তালিকা জমা নিচ্ছে। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন, সেখানকার সদস্যরা স্বয়ংক্রিয়ভাবেই তালিকা থেকে অস্থায়ী কার্ড পাবেন। আর নতুন করে 2জন ক্যামেরাম্যান এবং 2জন রিপোর্টার, পত্রিকার ক্ষেত্রে 2জন রিপোর্টার, তারা নাম এখানে তালিকাভুক্ত করবেন। সাংবাদিক প্রতিনিধিদের মধ্যে থেকেই এই নামটি সংগ্রহ করা হচ্ছে। পরে এই তালিকা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। মন্ত্রণালয় থেকে তখন অস্থায়ী পাস দেওয়া হবে। হয়তোবা আজকে জমা দিলে কালকের মধ্যে সেই পাসগুলো দেওয়া থাকবে কেটে। সেখান থেকে সেই পাসগুলো নিয়ে সচিবালয়ের সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন। আর এটি অস্থায়ী ভিত্তিতে দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে যখন যেহেতু সকল কার্ড বাতিল করা হয়েছে, নতুন করে স্ক্রুটিনি করে আবার তারা নতুন আবেদনের মাধ্যমে কার্ডগুলো সংগ্রহ করবে, এরকম কথা তথ্য উপদেষ্টা এবং সাংবাদিক সংগঠনের যে সাধারণ সম্পাদক রয়েছেন BSRF এর তিনি বলেছেন। আর আরেকটি কথা বলেছেন, জুলাই প্রোক্লেমেশন নিয়ে কথা বলেছেন উপদেষ্টা নাহিদ, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি অর্থাৎ আন্দোলনকারীরা যেটি ঘোষণা করেছে, অর্থাৎ কেন সরকার পতনের আন্দোলন করা হয়েছিল এবং সেই আন্দোলনের উদ্দেশ্য কি, সে বিষয়ে তারা নতুন করে একটি প্রোক্লেমেশন দিবেন, সে কথা তারা বলেছেন। সাংবাদিকরা পাল্টা প্রশ্ন করেছিলেন যে এটা তো সরকারের পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে, ছাত্ররা কেন দিবেন, একটা তো সরকার সেখানে আছে, এরকম নানা প্রশ্ন এসেছিল। উপদেষ্টা নাহিদ ইসলাম সেগুলো এড়িয়ে চলে গেছেন। তো 31 তারিখে যেটি হবে সেখানে বোঝা যাচ্ছে সরকারের এটি হয়তোবা প্রচ্ছন্ন একটি সমর্থন রয়েছে, তাদের মধ্যে থেকেই সমঝোতার ভিত্তিতে এটি ঘোষণা করা হয়েছে। আর সচিবালয়ে কার্যক্রম চলছে, পুরোদমে নয়, হয়তো কালকে থেকে শুরু হবে। আর সচিবালয়ে ক্রাইম সিন হিসেবে আজকে তাদের তথ্য সংগ্রহ শেষ করছে গোয়েন্দা সংস্থারা, পরবর্তীতে কালকে থেকে হয়তো সবাই ঢুকতে পারবে। বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ নুরনবী। ভারতীয় সাম্প্রদায়িক অপপ্রচার ঠেকাতে সরকারকে আইনের শাসন নিশ্চিতের দাবি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মোহাম্মদ এই দাবি জানিয়েছেন। বলেছেন, আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের পর একটা গোষ্ঠী পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে, আর সেই ধারাবাহিকতায় 2,500 অজ্ঞাত আসামি করে এখন অর্থ বাণিজ্য চলছে, যা শেখ হাসিনার আমলের পুনরাবৃত্তি। তিনি বললেন, ধর্মের নামে একটা গোষ্ঠী বৈষম্যের রাজনীতি করে উস্কানি দিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে। যারা ধর্মের নামে বৈষম্য তৈরি রাজনীতি করে, তাদের একটা তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। তারা একটা উস্কানিমূলক তৎপরতা চালাচ্ছে। এটা পেছনে কিছু গোষ্ঠী আছে, গোষ্ঠী স্বার্থ। একটা হচ্ছে বাণিজ্যিক স্বার্থ, গ্রেপ্তার বাণিজ্য, আর একটা হচ্ছে এখানে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে তার থেকে ফায়দা লোটার জন্য কিছু গোষ্ঠী স্বার্থ। এই দুটো স্বার্থ একসাথে হয়ে চট্টগ্রামে এরকম একটা অবস্থা তৈরি করেছে এবং সামনে আরো অনিশ্চয়তা তৈরি করছে। নোয়াখালীতে স্ট্যান্ড ছাড়াই যত্রতত্র টার্মিনাল ইজারা দেওয়া হয়েছে, আর সুযোগ কাজে লাগিয়ে সড়কে তৎপর চাঁদাবাজরা। বাড়তি ভাড়ার পাশাপাশি বেড়েছে যাত্রী ভোগান্তি, আর যানজট সৃষ্টির সাথে প্রায় ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তা, চারদিকে উপজেলার জনগুরুত্বপূর্ণ সরকারি বিভিন্ন দফতর। চৌরাস্তা থেকে প্রশাসনিক এসব কার্যালয়ের দূরত্ব 1 কিলোমিটারেরও কম, অথচ যানজটে ভোগান্তি পোহাতে হয় ঘন্টার পর ঘন্টা। রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর সিএনজি ও বাস স্ট্যান্ড ইজারা দেয় পৌরসভা কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী যেসব গাড়ি স্ট্যান্ড ব্যবহার করবে তাদের দিতে হবে নির্ধারিত টোল। তবে অধিকাংশ জায়গায় কোনো স্ট্যান্ড না থাকলেও চলছে কার্যক্রম, তাই বিশৃঙ্খলা লেগেই থাকছে। 100-150 টাকা হইতে চাঁদা দেওয়া লাগে প্রত্যেকটা বাজারে বাজারে। তো এইভাবে চাঁদা মাদা দিলে তো আমাদের স্বাধীনতার দাম কি? আর অটোকে বানিল সিগন্যাল দেয়, সিএনজিকে সিগন্যাল দেয় অবৈধ পয়সার জন্য। চাঁদাবাজিটা হচ্ছে এখন, এটা প্রশাসনের কোনো গুরুত্ব নাই, প্রশাসন এখানে তদারকি করতেছে না। যত্রতত্র গাড়ি থামিয়ে আদায় করা হচ্ছে অর্থ। টাকা না দিলে হয়রানি করার অভিযোগও রয়েছে টোল আদায়কারীদের বিরুদ্ধে। 5 আগস্টের পর কয়েকদিন সব ধরনের চাঁদা বন্ধ থাকলেও নতুন করে চাঁদাবাজিতে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। আগে 30 টাকা নিত, এখন 50 টাকা নিতে। বেশি কেন নিতেছে? যারা নিতেছে তারাই ভালো জানে, কারণ আমরা তো বাধ্য দিতে। কথা বুঝেন নাই? আমরা গাড়ি চালাইতে হলে দিতে হইব। স্লিপে লেখা আছে 15 টাকা, কিন্তু আমরা দিই 20 টাকা। আর যদি না দিই আমাদেরকে বিভিন্ন ধরনের ভয় দেখায়, পরে আমরা নির্ভয়ে টাকা দিতে বাধ্য হই। টার্মিনালের বাইরে টোল আদায়ের বিষয়টি জানা নেই পৌর কর্তৃপক্ষের, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্মকর্তার।
টার্মিনালের বাইরে টোল আদায় করে থাকে, সেটি যদি আমরা অভিযোগ পেয়ে থাকি তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আর এখানে স্পেসিফিক কোনো সিএনজি চালিত অটোরিকশার জন্য কোনো স্ট্যান্ড নাই। আমরা টার্মিনালকে সিএনজি চালিত অটোরিকশার জন্য স্ট্যান্ড হিসেবে বিবেচিত করি। সড়কে চাঁদাবাজি বন্ধ করে নতুনভাবে সাজানো হোক পরিবহন খাত, ফিরুক শৃঙ্খলা, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। সামনের চ্যালেঞ্জ মোকাবেলায় জলবায়ু এবং গ্রিন ফাইন্যান্সিং নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বিআইবিএম এর 50 বছর পূর্তির অনুষ্ঠানে তিনি বলেছেন, এসব খাতে টাকা থাকলেও বিতরণ করা সম্ভব হচ্ছে না, কারণ ব্যাংক ঝুঁকি নিতে চায় না। গভর্নর বলেন, দেশের আর্থিক খাত অনেক দূরে গিয়েছে, তবে আরও এগোতে পারত। এক্ষেত্রে সফলতা ব্যর্থতা দুটোই আছে, আর এজন্য আত্মসমালোচনা দরকার বলে মনে করেন আহসান এইচ মনসুর। গভর্নর বলেন, ব্যাংকিং খাত সম্পৃক্তদের দায়িত্ববোধ এবং দায়বদ্ধতা তৈরি করতে হবে, আর তাহলেই আর্থিক খাত আরও বিকশিত হবে, এতে লাভবান হবেন আমানতকারীরা। এইখানে দায়বদ্ধতা গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, আমি সাস্টেনেবল ফাইন্যান্সিং ইস্যুটাকে ইগনোর করে ব্যাংকিং খাত আগামীতে করবে। নতুন অনেক জিনিস ইনোভেটিভ ইনস্ট্রুমেন্ট নিয়ে আসতে হবে বাজারে। এই জায়গাগুলোতে আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিশাল একটা অবদান আগামীতে আমরা আশা করব, এবং বিআইবিএম কিন্তু এখানে একটা ভূমিকা রাখতে পারে। বাবা মারা যাওয়ার 5 মাস পরে জন্ম শিশু ওমর ফারুকের। জুলাইয়ের আন্দোলনে প্রাণ যায় ভোলার মোহাম্মদ শাহজাহানের বাবার বাড়িতে। কোনো রকমে দিন কাটছে তার স্ত্রী ফাতিহার। শত প্রতিকূলতার মাঝেও স্বপ্ন বাবাহারা সন্তানকে মানুষ করা। জন্মদাতার আদর ভাগ্যে জোটেনি, কারণে অকারণে বায়না ধরা কিংবা বাবা বলে ডাকা হবে না নবজাতক ওমর ফারুকের। জন্মের আগেই তার বাবা গেছে না ফেরার দেশে। ছাত্র আন্দোলনে যোগ দিয়ে 16 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিতে প্রাণ যায় শাহজাহানের। তখন 5 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ফাতেহা। 27 ডিসেম্বর জন্ম ওমর ফারুকের। যে বাবা সন্তানের নাম ঠিক করেছিলেন, তিনিই দেখে যেতে পারলেন না ছেলেকে। কষ্ট একটাই রইল যে তার বাবার নাম রেখে গেছে, তার চেহারাটা, মায়াবী চেহারাটা দেখে যেতে পারেনি। আর তার ভবিষ্যৎ কি হবে আমি জানি না, কারণ আমার নিজেরই কোনো ইয়ে নেই, আর্থিক অবস্থা নেই। আমার বাবা মারা গেছে ছোটবেলায়, আমরা 3 ভাই বোন, আমার মা বৃদ্ধ। তাই আমার কোনো আর্থিক কোনো কিছু নেই যে আমার সন্তানকে আমি চালনা করব। দ্বীপ জেলা ভোলায় বাবা মা আর শ্বশুর বাড়ি। গত বছরের এপ্রিলে পারিবারিকভাবে শাহজাহানের সাথে বিয়ে হয় ফাতেহার। বিয়ের পর ঢাকার কামরাঙ্গীরচরে ভাড়া বাসায় থাকতেন এই দম্পতি। ফুটপাতে ব্যবসা করে সংসার চলত শাহজাহানের। আমার নাতি বাবা কইতো ভালো না, বাবার শব্দ মুখ দিয়া বাদ করতালো না, বাবার কুলো উঠতালো না। সে কি অপরাধী হয়েছে? ওদের চলার মতো কোনো আর্থিক কোনো নাই, মানে কিছুই রেখে যেতে পারে নাই। মানে ক্ষুদ্র একজন ব্যবসা ছিল তো, মানে কোনো অত অ্যাবিলিটি ছিল না। নিহত শাহজাহানের পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ভবিষ্যতে তার যে স্বপ্ন ছিল সাধারণ ভাইয়ের, যে তার ছেলেকে মাদ্রাসায় পড়ালেখা করাবেন এবং সুশিক্ষিত এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলবেন, সেই হিসেবে আমরা সার্বক্ষণিক তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করব। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বাবুটি বড় হওয়ার জন্য যা যা প্রয়োজন আমরা তা করব। আর তার পাশে আমরা আছি, জেলা প্রশাসন আছে, তার সে একটি অসহায় পরিবার, আমরা বিভিন্ন সময় সহায়তা করেছি, ভবিষ্যতেও আমরা তাকে সহায়তা করব। স্বামীর মৃত্যুর পর একমাত্র সন্তান নিয়ে বাবার বাড়িতে বসবাস করছেন ফাতেহা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। সিলেটে নেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর দেহাবশেষ। সার্কিট হাউসে রাখা হয়েছে মরদেহ। বাদ-জোহর শাহী ঈদগাহ ময়দানে জানাজা অনুষ্ঠিত হবে। পরে কানাইঘাটের নিজের গড়া শফিকুল হক মেমোরিয়াল এতিমখানার প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে হারিস চৌধুরীকে। মেয়ে সামিরা তানজিন চৌধুরী জানিয়েছেন, প্রতিহিংসার কারণে গত 15 বছরে তার বাবাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। অবশেষে রাষ্ট্রীয় স্বীকৃতি মেলায় অন্তর্বর্তী সরকার ও জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। যারা আন্তরিকতার সাথে এগিয়ে এসেছেন প্রশাসন এবং পুলিশ প্রশাসনের, তাদের কাছে আমি অশেষ কৃতজ্ঞ। তারা এটার মধ্যে বাধা সৃষ্টি করেছেন, তারা প্রশাসনেরই লোক, পুলিশ প্রশাসনেরই লোক, এবং একই সাথে এখন কিন্তু অবশেষে যারা ন্যায়ের পক্ষে তাদের জয় হচ্ছে, এবং আমি এটুকু পর্যন্ত এসে পৌঁছেছি। যশোরের চায়ের দোকান থেকে তুলে নিয়ে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় নোয়াপাড়ার বুড়িঘাট এলাকায় ঘটনা। নিহত জিয়াউদ্দিন পলাশ নোয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চা দোকান থেকে পলাশকে তুলে নিয়ে যায় কয়েকজন, কুপিয়ে জখম করা হয় তাকে। আর ঘটনাস্থল থেকে অভিযুক্ত পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক রইজউদ্দিনকে আটক করে গণধোলাই দেয় ক্ষুব্ধ জনতা। দুজনকেই হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগ নেতা পলাশ মারা যান। পুলিশ জানিয়েছে, নৌবন্দরের একটি ঘাট দখল নিয়ে রইজউদ্দিনের সাথে বিরোধ চলছিল পলাশের। ধারণা করা হচ্ছে এরই জেরে হত্যাকাণ্ড। জিয়াউল হক পলাশ, আগের সাবেক কাউন্সিলর, তাকে রইস নামে বিএনপির এক কর্মী ঘাট দখলের কেন্দ্র করে দ্বন্দ্বে হিসেবে তুলে নিয়ে কুপিয়ে কর ভবনের পিছনে ফেলে রেখে চলে যায়। চলে যাওয়ার সময় জনগণ কর্তৃক ঘৃণিত হয় রহিস। অবশেষে বিপিএল টিকেটের মূল্য তালিকা আর কেনার প্রক্রিয়া জানিয়েছে বিসিবি। স্টেডিয়ামে গ্যালারির অবস্থানের ভিত্তিতে সর্বনিম্ন 200 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 2000 টাকা দামের টিকিট কিনতে পারবেন দর্শক। আর টিকিট কেনা যাবে অনলাইন ও ব্যাংকের মাধ্যমে। বিসিবি জানিয়েছে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোট 11 ধরনের টিকিট ছাড়া হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন 200 টাকায় কেনা যাবে ইস্টার্ন গ্যালারি টিকিট। সর্বোচ্চ 2000 টাকা খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের জন্য। সাউথ ও নর্থ অংশের গ্যালারিগুলোতে 300 থেকে 1000 টাকা পর্যন্ত দামের টিকিট পাওয়া যাবে। আর এ সময় টিকিট কেনা যাবে আজ বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে। উদ্বোধনী ম্যাচের দিন টিকিট বিক্রি শুরু হবে সকাল 10টা থেকে। অনলাইনে টিকিট কেনা যাবে www.gobcket.com.bd অর্থাৎ www.gobcbticket.com.bd থেকে। আর ঢাকায় মধুমতি ব্যাংকের 7টি শাখা থেকে টিকিট বিক্রি হবে। শাখাগুলো হচ্ছে মিরপুর 11, মতিঝিল, উত্তরা, জসিমউদ্দিন, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর, পল্টনের ভিআইপি রোড। পাল্টাপাল্টি হামলায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। শুক্রবার দিবাগত রাতে সীমান্তে ব্যাপক সংঘর্ষের ঘটনা হয়েছে দুই দেশের সেনাদের মধ্যে। মূলত ইসলামাবাদের সিরিজ বিমান হামলার জবাবে কাবুলের পাল্টা হামলার পর এই উত্তেজনা ছড়ায়। এর আগে পাকিস্তানের হামলাকে নিজ দেশের সার্বভৌমত্বের উপর আঘাত বলে আখ্যা দেয় তালেবান সরকার। আফগানিস্তানের খোস্ত প্রদেশের এই বিক্ষোভ পাকিস্তানের হামলার প্রতিবাদে। প্রতিবেশী পাকতিকা প্রদেশে ইসলামাবাদের সিরিজ বিমান হামলায় অর্ধশতাধিক প্রাণহানির ঘটনায় ক্ষোভে ফুঁসছে খোস্তের বাসিন্দারা। পাকিস্তানের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। সুপার পাওয়ার দেশগুলোকে হারানোর অতীত রয়েছে আমাদের। খোস্ত প্রদেশের জনগণ পাকিস্তানের হামলা থেকে নিজেদের ভূখণ্ড রক্ষায় প্রস্তুত। সাধারণ নাগরিকদের ক্ষোভের পাশাপাশি পাল্টা জবাব দিয়েছে তালেবান সরকারও। পাকিস্তানের কয়েকটি স্থানে হামলা চালিয়েছে আফগান সেনাবাহিনী। লক্ষ্য হিসেবে পাকিস্তানের নাম উল্লেখ না করলেও হামলার দায় স্বীকার করেছে তালেবান। শুক্রবার রাতভর দফায় দফায় সংঘর্ষ হয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যেও। এর আগে গত মঙ্গলবার আফগানিস্তানের সিরিজ বোমা হামলা চালায় পাকিস্তান। তাদের দাবি, সশস্ত্র গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপির অবস্থান লক্ষ্য করেছিল এই অভিযান। তালেবানের পাল্টা দাবি, হামলায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এ ঘটনায় প্রতিবেশী দুই দেশের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। নারী ও শিশুসহ হতাহতের এই ঘটনা দুঃখজনক ও হৃদয় বিদারক। এটি একটি জঘন্য কাজ ছিল। স্থানটি পর্যবেক্ষণ করে যে কেউ স্পষ্টভাবে বুঝতে পারবে সেখানে কোনো সন্ত্রাসী বা টিটিপির সদস্য নেই। 2021 সালে আফগানিস্তানের ক্ষমতায় তালেবান আসার পর থেকেই পাকিস্তানের সাথে সম্পর্কে বেড়েছে টানাপোড়েন। তালেবানের বিরুদ্ধে টিটিপিকে আশ্রয় দেওয়ার অভিযোগ ইসলামাবাদের, যা বরাবরই অস্বীকার করে আসছে আফগান সরকার। গত মার্চেও আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় বিমান হামলা করে পাকিস্তান। এর আগেও দেশটিতে অভিযান চালানোর অভিযোগ রয়েছে ইসলামাবাদের বিরুদ্ধে, যদিও মার্চের আগে কখনো হামলার দায় স্বীকার করেনি ইসলামাবাদ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সব ইলেকট্রনিক ডিভাইসের জন্য এক ধরনের চার্জার বাধ্যতামূলক করল ইউরোপীয় ইউনিয়ন। ইউভুক্ত দেশগুলোতে মোবাইল ফোন সহ অন্যান্য ডিভাইসে ব্যবহার করতে হবে ইউএসবি টাইপ সি চার্জার। বিশ্বে প্রথমবারের মতো এমন আইন জারি করল ইউরোপীয় ইউনিয়ন, যার ফলে বিপাকে পড়তে পারে টেক জায়ান্ট অ্যাপল। ফোন সহ বিভিন্ন ডিভাইসের জন্য সঠিক চার্জার খুঁজতে খুঁজতে বিরক্ত, সমাধান নিয়ে এলো ইউরোপ। মোবাইল ফোন সহ বহনযোগ্য সকল ইলেকট্রনিক যন্ত্রের জন্য এবার একই চার্জার বাধ্যতামূলক করল ইউরোপীয় ইউনিয়ন। শনিবার এ সংক্রান্ত একটি আইন কার্যকর হয়েছে জোটভুক্ত দেশগুলোতে।
নতুন এই আইনের আওতায় পড়বে মোবাইল, ট্যাবলেট, ক্যামেরা সহ অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি, যেগুলোতে USB Type-C পোর্ট রাখা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি এসব ডিভাইসে ব্যবহার করতে হবে Type-C চার্জার। আইন প্রণেতারা বলছেন কমন চার্জার আইনের কারণে খরচ কমবে, বাঁচবে সময়, সুরক্ষিত থাকবে পরিবেশ। আমরা এই চার্জারের স্তূপের পরিবর্তে এখন থেকে শুধু একটি ব্যবহার করব। সহজ সমাধানগুলোই সবচেয়ে ভালো আর ব্যবহারিক হয়। এই সহজ সমাধানই প্রতি বছর হাজার হাজার টন ইলেকট্রনিক বর্জ্য থেকে বাঁচাবে। পুরনো ইলেকট্রনিক্সের পুনর্ব্যবহার নিশ্চিত হবে। ভোক্তারাও আরো ভালো সেবা পাবে, যা অপ্রয়োজনীয় খরচ আর লাখ লাখ ইউরো বাঁচাবে। তবে নতুন এই আইনের কারণে বিপাকে পড়তে হবে শীর্ষ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলকে, কেননা আইফোন, আইপ্যাড সহ অন্যান্য ডিভাইসে নিজস্ব প্রযুক্তির পোর্ট ব্যবহার করে তারা। এবার নতুন আইনের কারণে ইউরোপের দেশগুলোয় তাদের ডিভাইসের চার্জিং পোর্ট বদলাতে হবে টেক জায়ান্টটিকে। জরিপ বলছে নষ্ট ও ফেলে দেয়া চার্জার থেকে ইউরোপে গড়ে প্রতি বছর 11,000 টনেরও বেশি ইলেকট্রনিক বর্জ্য তৈরি হয়। ধারণা করা হচ্ছে আইনটির কারণে চার্জার ক্রয়ে বছর প্রতি অন্তত 250 মিলিয়ন ইউরো খরচ কমবে ভোক্তাদের। অনিক রহমান, যমুনা নিউজ। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রাশিয়া ইউক্রেন ফ্রন্ট লাইন। কিয়েভের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া, আর এরই জবাবে মস্কোর সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। শনিবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের 148টি স্থানে অভিযান চালানো হয়েছে। হামলার লক্ষ্য হয়েছে অস্ত্রাগার এবং সামরিক স্থাপনা। একটি জ্বালানি ডিপো ধ্বংসের দাবিও করেছে মস্কো। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে প্রতিহত করা হয়েছে ইউক্রেনের ছোড়া হাইমার্স মিসাইল এবং 104টি ড্রোন। এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনীও। দাবি, রাশিয়ার হামলাকে শক্তভাবে প্রতিহত করেছে কিয়েভ। মস্কোর ওরিওল ও ব্লাস্টে অবস্থিত সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে তারা। অস্বাভাবিক উচ্চতার ঢেউয়ের শিকার পেরুর উত্তর পশ্চিমাঞ্চলীয় পিওরা এলাকা। হঠাৎ করে উত্তাল জলরাশির বেপরোয়া আচরণে ফুলে ফেপে উঠেছে সমুদ্র। সম্প্রতি উপকূলীয় অঞ্চল পিওরার এল নুরোতে আছড়ে পড়ে দানব আকৃতির এই ঢেউ, যার কারণে বেশ কিছু দুর্ঘটনাও হয়েছে। ডুবে গেছে বেশ কয়েকটি মাছ ধরার নৌকা সহ অন্যান্য নৌযান, আর নজিরবিহীন উচ্চতার ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিবেশী উপকূলীয় এলাকা টুম্বেসো। সাগরের অস্বাভাবিক ঢেউ নিয়ে বিবৃতি দিয়েছে দেশটির নৌবাহিনী। জানিয়েছে এই ঘটনাটি আকস্মিক এবং অস্বাভাবিক, আর এ বিষয়ে গবেষণাও করছেন আবহাওয়াবিদরা। বুধবার পর্যন্ত এমন পরিস্থিতি চলবে বলেও পূর্বাভাস দিয়েছে। এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।